হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় পর্ব। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের আলোচনা আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা সেই ভিডিও দেখোনি তারা অবশ্যই সেই ভিডিও দেখে নেবে। আজকের এই ভিডিওতে আমি শ্রীকান্ত দ্বিতীয় পর্বের আলোচনা নিয়েই তোমাদের সামনে হাজির হচ্ছি। শ্রীকান্ত প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে শ্রীকান্ত এবং রাজলক্ষ্মী দুজনেই কিন্তু দুজনের মনের একেবারে কাছাকাছি চলে এসেছে। রাজলক্ষ্মীও যেমন শ্রীকান্তকে ভালোবাসে, শ্রীকান্তও কিন্তু রাজলক্ষ্মীকে ভালোবেসেছে। কিন্তু রাজলক্ষ্মী শ্রীকান্তকে ছেলেবেলা থেকে ভালোবাসতো, আর শ্রীকান্ত রাজলক্ষ্মীকে তার যৌবনকালে যখন দেখতে পেয়েছে আবার পিয়ারি বাই রূপে, তখন তার ভালোবাসা রাজলক্ষ্মীর জন্য তার মনে বিশেষভাবে জেগে উঠেছে। কিন্তু আমরা উপন্যাসের শেষ প্রথম পর্বের শেষে দেখেছি যে রাজলক্ষ্মীর পাটনার বাড়ি থেকে শ্রীকান্তকে রাজলক্ষ্মী নিজে মুখে চলে যেতে বলেছে, কারণ রাজলক্ষ্মী সেখানে এক অন্য রূপ। সেখানে কিন্তু রাজলক্ষ্মী পিয়ারি বাই নয়, সেখানে রাজলক্ষ্মী আমাদের বাঙালি হিন্দু ঘরের এক সাধারণ নারী হয়ে উঠেছে। এবং সে তার সতীন পুত্র বঙ্কুকে নিয়ে তার যে সুখের সংসার, সেই সংসারে বঙ্কুর কাছে সে কখনো তার মাতৃত্বকে কলঙ্কিত করতে চায় না। সেখানে মাতৃত্ব বেশি জায়গা পেয়েছে তার ভালোবাসার থেকে, এবং সেই কারণেই শ্রীকান্তকে সে তার বাড়ি থেকে চলে যেতে বলেছে। এবং শ্রীকান্ত অনায়াসে বলেছে যে কখনো কখনো আসল ভালোবাসা মানুষকে দূরে উঠালে সবসময় কাছেই টানে না। এই যে বিষয়টা, সেটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি শ্রীকান্তও কিন্তু রাজলক্ষ্মীর প্রতি কোনোরূপ রাগ অভিমান রাখেনি, এবং সে তার বাড়িতে নিজের বাড়িতে যাত্রা করেছে। আর দ্বিতীয় পর্বের সূচনায় আমরা দেখলাম শ্রীকান্ত তার নিজের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। রাজলক্ষ্মীকে সে তার পৌঁছানোর সংবাদ দিয়েছিল, রাজলক্ষ্মীও একটা চিঠি দিয়েছিল, কিন্তু এরপরে রাজলক্ষ্মীর সাথে আর কোনো যোগাযোগ তার হয়নি। কিন্তু সেই শ্রীকান্ত ও রাজলক্ষ্মী আবার আসবে কাছাকাছি, সেটা কিভাবে তা জানতে হলে অবশ্যই আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। যাই হোক, এই যে শ্রীকান্ত উপন্যাসে আমি বললাম যে শ্রীকান্ত তার নিজের বাড়িতে এসেছে, এখানে এসে আমরা দেখছি শ্রীকান্ত তার নিজের ব্যক্তিত্বকে একটু নতুনভাবে গড়ার চেষ্টা করেছে। সে বাহ্যিক সমস্ত দুঃখ যন্ত্রণা এই সমস্ত কিছু তাকে আর যেন স্পর্শ করে না, এমনভাবে সে নিজের চরিত্রকে গড়ে তুলেছে। এবং সেখানে যেন সর্বদাই তার মনের মধ্যে আনন্দই আনন্দ। কিন্তু এই যে জীবন, সে জীবন তার বেশি দিন ধরে রাখতে পারেনি। সে হঠাৎই তার বাড়িতে একটা চিঠি এলো। সেই চিঠি কিন্তু রাজলক্ষ্মী লেখেনি, সে চিঠি লিখেছে তার গঙ্গাজল সইমা। গঙ্গাজল সইমা তার মায়ের বিশেষ সই, সেটা তো পরিষ্কার বুঝতে পারছো তৎকালীন সময়ে এরকম বিভিন্ন রকম সই মেয়েদের থাকতো। তাই যাই হোক, গঙ্গাজল সইমা শ্রীকান্তকে জানিয়েছে তার একমাত্র কন্যার বিবাহ হচ্ছে না, পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই চিঠির সাথে আর এক টুকরো কাগজও শ্রীকান্ত হাতে পেল। সেই কাগজে তার নিজের মা তার গঙ্গাজল সইমাকে লিখেছে যে পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না তো কি হয়েছে, তার নিজের ছেলে তো রয়েছে। অতএব অনেকদিন থেকেই পাত্রের সন্ধান চলছিল যখন শ্রীকান্তের মা বেঁচে ছিলেন, এবং তিনি যে তার নিজের ছেলের কথা তার গঙ্গাজল সইকে বলেছে, এ কথা শ্রীকান্ত বুঝতে পারে। কিন্তু এ পর্যন্তই, এর বেশি কিছু কিন্তু হয়নি, বা সেরকম কোনো কথাও কিন্তু তার মা শ্রীকান্তর মা তার সইকে দিয়ে যায়নি। কিন্তু কোথাও যেন শ্রীকান্তর একটা কর্তব্য বোধ জেগে ওঠে। আমরা তো জানি শ্রীকান্ত কি ধরনের ছেলে। শ্রীকান্ত প্রথম থেকেই দয়ার শরীর, এবং তার মনের মধ্যে করুণা, ভালোবাসা, মানুষের যন্ত্রণায় কান্না সবটাই যেন সর্বদা বেঁচেছিল। এখানেও যেন সেই গঙ্গাজল সইমার কন্যাদায়ের অনেকটা দায় যেন তার উপর এসে পড়লো। সে বাক্স প্যাটরা গুছিয়ে সেই অজানা গ্রামের উদ্দেশ্যে রওনা হলো, এবং সেই সইমার বাড়ি এসে উপস্থিত হলো। কিন্তু শ্রীকান্তর ভবঘুরে জীবনের কথা শুনে তার নিজেরই অন্য সংস্থানের জোগাড় নেই। এই সমস্ত বৃত্তান্ত জানার পর সেই গঙ্গাজল সইমা কিন্তু আর তাকে জামাই করার জন্য কোনো রকমভাবে আগ্রহ দেখালো না, বরং সে শ্রীকান্তকে উপদেশ দিল যে আজকাল ভারতবর্ষের অনেকেই, বিশেষ করে বহু বাঙালি কিন্তু বার্মা মুলুকে চলে যাচ্ছে কাজের সন্ধানে, এবং তিনি শুনতে পেয়েছেন যে সেখানে প্রচুর কাজের সন্ধান আছে, শ্রীকান্ত কেন চলে যাচ্ছে না সেখানে। এরপর শ্রীকান্তকে গঙ্গাজল সইমা এই কথাও জানান যে তার মেয়ের জন্য এক সুপাত্রের সন্ধান সে করেছে, নিকটস্থ গ্রামের ছেলে, কিন্তু তার জন্য 500 টাকা প্রয়োজন। সেই 500 টাকা শ্রীকান্ত দেখছি বলে সেখান থেকে চলে যায়, এবং সেই 500 টাকা সন্ধান করতে গিয়ে তার প্রথমেই মনে আসে যে রাজলক্ষ্মীর কথা। রাজলক্ষ্মী একমাত্র তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। এরপর আমরা দেখেছি শ্রীকান্ত আবার যাত্রা করেছে
পাটনার উদ্দেশ্যে। আমরা তো জানি যে শ্রীকান্ত উপন্যাসে শ্রীকান্তর ভবঘুরে জীবনের বৃত্তান্ত আমরা পাবো। এই শ্রীকান্ত যখন পাটনায় আনার বাড়িতে আবার রাজলক্ষ্মীর বাড়িতে উপস্থিত হয়েছে, তখন কিন্তু রাজলক্ষ্মীর আর এক রূপ সে প্রত্যক্ষ করল। এই রূপের সাথে সে পরিচিত আছে, কারণ এই রূপ সে প্রত্যক্ষ করেছিল সেই রাজার ছেলের বন্ধুর যে ছিল তার আমন্ত্রণে গিয়ে। সে আবার পিয়ারি বাই হয়ে উঠেছে এবং সেখানে আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত আছে। সেই দৃশ্য শ্রীকান্তকে যে খুব একটা ভালো মানে শ্রীকান্তর যে সেই দৃশ্য ভালো লাগেনি সেটা তো আমরা বুঝতেই পারছি। কিন্তু এরপর আমরা দেখব রাজলক্ষ্মীরও একটা অন্য রূপ বা রাজলক্ষ্মীর একটা অন্য মানসিকতা। আগের পর্বে আমরা যেমন রাজলক্ষ্মীর মধ্যে সংকোচ দেখেছিলাম, লজ্জা দেখেছিলাম শ্রীকান্তের সাথে কথাবার্তা বলতে গিয়ে, কারণ চাকর বাকররা দেখছে বা বঙ্কু দেখছে। এই পর্বে কিন্তু সেই সমস্ত কিছু রাজলক্ষ্মী কেমন যেন কাটিয়ে উঠেছে। রাজলক্ষ্মীর সেই দূরে থাকার ভাবটা কিন্তু এই পর্বে আর দেখা যাচ্ছে না। তা যাই হোক, এখানে আমরা দেখলাম রাজলক্ষ্মী শ্রীকান্তর সাথে অনেকক্ষণ ধরে গল্প করেছে, বিভিন্ন রকম কথাবার্তা বলেছে এবং নিজের দুর্ভাগ্যকে দোষারোপ করেছে। তবু কিন্তু শ্রীকান্তকে একবারের জন্য বলেনি তার দায়ভার গ্রহণ করতে। আসলে শ্রীকান্তকে রাজলক্ষ্মী যতটা ভালোবাসত ঠিক ততটা শ্রদ্ধাও করত। রাজলক্ষ্মী কখনোই চায়নি তার প্রিয় শ্রীকান্ত কখনো তার জন্য সমাজের মানুষের কাছে ছোট হয়ে যাক। সমাজ সংস্কার ছিন্ন করে শ্রীকান্ত তাকে মানে তার মর্যাদা দিতে গিয়ে কখনো যেন সকল মানুষের কাছে নিজের অস্তিত্ব সংকটে না পড়ে। এবং সেই কারণে রাজলক্ষ্মী কিন্তু আমরা দেখলাম এই অংশে এসে সমাজ সংস্কারের সেই নিষ্ঠুরতাকে দোষারোপ করেছে, অভিসম্পাত করেছে সেই ব্যবস্থাকে। সে বলেছে যে সমাজের এই নিষ্ঠুর কঠোর সংস্কারের জন্য একদিন তুমি দেখো সমাজ ঈশ্বরের কাছে শাস্তি পাবে। কিন্তু এখানে আমরা শ্রীকান্তর আর একটা দিক প্রত্যক্ষ করি। যে শ্রীকান্ত আগের পর্বে রাজলক্ষ্মীর বাড়িতে বেশ সুন্দরভাবে কাটাচ্ছিল, ভালোভাবে কাটাচ্ছিল, রাজলক্ষ্মীর বাড়ি থেকে সে কিন্তু নিজে চলে যেতে চায়নি, সেই শ্রীকান্ত কিন্তু এখানে রাজলক্ষ্মীকে জানালো যে সে এবার একেবারে বার্মা মুলুকে চলে যাচ্ছে কাজের সন্ধানে, আর তাদের দেখা হবে না। এই যে হঠাৎ কথাটা বলা, এই কথাটাই কিন্তু শুধুমাত্র রাজলক্ষ্মী স্তম্ভিত হয়েছে তা না, পাঠক হিসাবে আমরাও অবাক হই। কারণ রাজলক্ষ্মীর বাড়িতে আসার আগের মুহূর্তে কখনো আমরা দেখিনি শ্রীকান্তর মনে এরকম কোনো ভাবনা আছে। কাজে সহজেই পাঠক হিসাবে আমরা এটা মনে করতেই পারি যে রাজলক্ষ্মীর ওই পিয়ারি রূপ শ্রীকান্তকে দুঃখ দিয়েছে, শ্রীকান্তের মনের মধ্যে অভিমান তৈরি করেছে, তাই শ্রীকান্ত তার রাজলক্ষ্মীর থেকে দূরে সরে যেতে চাইছে। আসলে শ্রীকান্ত তো ইন্দ্রনাথের শিষ্য। ইন্দ্রনাথ সেই ইন্দ্রনাথ যার মনের ভেতরকার দুঃখ যন্ত্রণা সে কখনো কাউকে ভাগ করে দেয়নি, ভাগ করতে চায়নি কখনো। আর শ্রীকান্তও কিন্তু সেই ইন্দ্রনাথের চরিত্রকে ভালোবেসে আস্তে আস্তে তার পরবর্তী জীবনগুলোয় পদার্পণ করেছে। তাই তার মনের ব্যথা, তার মনের যন্ত্রণা, তার মনের অভিমানটাও সে কিন্তু আর কারোর সাথে কখনো ভাগ করেনি। সে রাজলক্ষ্মীকে ভালোবেসেছে, রাজলক্ষ্মীকে পছন্দ করেছে ঠিক কথা, কিন্তু রাজলক্ষ্মীর স্বাধীনতা কখনো খর্ব করতে চায়নি। সে জানে রাজলক্ষ্মী একটা ভিন্ন সত্তা, সে কি করবে সে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, তাই সেখানে বাধা হয়ে দাঁড়াতে সে কখনো চায়নি। কিন্তু তার অভিমানী মন রাজলক্ষ্মীর থেকে দূরে চলে যেতে তাকে বলেছে। সে যাই হোক, এরপরে রাজলক্ষ্মীর কাছ থেকে শ্রীকান্ত চলে যাবে, শ্রীকান্তকে অনেক অনুনয় বিনয় করবে রাজলক্ষ্মী, কিন্তু সেখানে কোনো রকমভাবে শ্রীকান্ত তার কথা শোনেনি আমরা দেখব। এরপরে শুরু হবে শ্রীকান্তর জীবনের এক অভিনব রূপ এবং ভবঘুরে জীবনের আর এক পর্ব। এই যে নতুন পর্ব, সেখানে আমরা দেখব যে শ্রীকান্ত বার্মার উদ্দেশ্যে জাহাজে উদ্দেশ্যে রওনা হয়েছে, জাহাজে চড়ে বসেছে। এই যে জাহাজের দৃশ্যটা কথাশিল্পী তার এই উপন্যাসের দ্বিতীয় পর্বে তুলে ধরলেন, সেটা কিন্তু এই পর্বের একটা বড় অংশ। কেন বড় অংশ? কারণ এই জাহাজেই শ্রীকান্তর সাথে আলাপ হয়েছে অভয়া এবং রোহিণী দাদার। এই অভয়া এবং রোহিণী দাদা এক বিশেষ চরিত্র, দুটো বিশেষ চরিত্র। কারণ অভয়া চরিত্র এই উপন্যাসের এক বিশেষ নারী চরিত্র এই জন্য যে তৎকালীন সময়ে যে সমাজে নারীরা একেবারে অবগুণ্ঠনবতী, নারীরা অনেক নিচের দিকে অবস্থান করছে, নারীরা লেখাপড়া থেকে দূরে, নারীরা সমাজের অগ্রগতি থেকে দূরে, সেই সময়ে দাঁড়িয়ে এই যে অভয়া, সে কিন্তু অনেক প্রগতিশীল এক নারী। সে নিজের সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা রাখে। সে কিন্তু নিজের কপাল চাপড়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে না। এই সে অভয়া, সে আধুনিক মনস্কা এক নারী।
এই অভয়া সেই ভিড় জাহাজে প্রচুর মানুষের মধ্যে খুঁজে নিয়েছে শ্রীকান্তকে। তার আগে বলি কেন শ্রীকান্তকে তার প্রয়োজন হয়েছে। অভয়া শ্রীকান্তকে জানিয়েছে, তার কথা যেটুকু তার থেকেই আমরা জানতে পাই, উত্তর রাঢ়বঙ্গে অভয়া বাস করত এবং সেখানে স্বামী সংসার তার ছিল। তার স্বামী বার্মায় চলে এসেছে 8 বছর আগে রেলওয়ে কোম্পানিতে চাকরি নিয়ে। প্রথম 2 বছর অভয়াদের চিঠিপত্র সে লিখেছে, কিন্তু পরবর্তী 6 বছর আর কোনো সংবাদ তার কাছ থেকে আসেনি এবং সেই কারণে অভয়া অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে আছে। তার জন্য এতদিন শাশুড়ি বেঁচে ছিল, আজ শাশুড়ি মারা গেছে এবং সেই সময় সে তার প্রতিবেশী রোহিণী দাদাকে বুঝিয়ে তাকে সঙ্গে করে বার্মার উদ্দেশ্যে চলেছে তার স্বামীর সন্ধানে। বিষয়টা স্তম্ভিত করে দেয় পাঠককে, বিষয়টা স্তম্ভিত করে দিয়েছে শ্রীকান্তকেও। কারণ যে সময়ের কথা আমরা বলছি, সেই সময়ে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা তো দূরস্থ, একজন পরপুরুষকে সঙ্গে করে বেরিয়ে আসা তো দূরস্থ, স্বামীর ঘর থেকে বেরোনোটাও একটা কঠিন কাজ। আর সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে অত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে অভয়া। সে জানে এরপরে সমস্ত গ্রামে সে কিন্তু ব্যভিচারিণী রূপে চিহ্নিত হবে। এরপরে সেই গ্রামে সে আর প্রবেশ করতে পারবে কিনা সন্দেহ, তবুও কিন্তু সে কোনো কথা না ভেবে ওইভাবে বার্মার উদ্দেশ্যে রওনা হয়েছে। আর সব থেকে বড় কথা, সেই বার্মার উদ্দেশ্যে রওনা হয়ে জাহাজে যখন সে চড়েছে, অত বড় জাহাজে অত বিপুল সংখ্যক যাত্রীর মধ্যে যখন রোহিণী দাদা অসুস্থ হয়ে পড়েছে, তখন অভয়া খুঁজে নিয়েছে শ্রীকান্তকে এবং সে শ্রীকান্তকে একেবারে আদেশ করার মতো সুরেই বলেছে যে তাকে সাহায্য করতে হবে, তার স্বামীকে খুঁজে দিতে হবে এবং রোহিণী দাদা অসুস্থ, এখন সে নিরুপায়, কি করবে, সে একটা ব্যবস্থা করে দিক। শ্রীকান্ত তাকে সাহায্য করেছে, জাহাজের যে ডাক্তার তাকে দিয়ে রোহিণীর চিকিৎসা করিয়েছে এবং এরপরে আমরা দেখেছি রোহিণী এবং অভয়াকে নিয়ে বার্মা মুলুকে পদার্পণ করেছে শ্রীকান্ত। এই যে বার্মা মুলুকে পদার্পণ করলো, সেখানেও আরেক চিত্র কথাশিল্পী আমাদের সামনে তুলে ধরলেন, সেই বার্মার নারীদের চিত্র। কথাশিল্পী জানাচ্ছেন যে বার্মার নারী স্বাধীনতার যুগ, বার্মায় তখন নারী স্বাধীনতার যুগ। অতএব যে সময়ে দাঁড়িয়ে বার্মায় নারী স্বাধীনতা, সেই সময় ভারতবর্ষের কোনো নারী কিন্তু একেবারেই স্বাধীন নয়। তা এই যে বৈপরীত্য, সেটা দেখে শ্রীকান্তর বেশ ভালো লাগছে, কারণ শ্রীকান্ত উদারচেতা, সে কখনোই নারীদের একেবারে দমিয়ে রাখা বা নারীদের পেছনের সারিতে রাখা এর পক্ষপাতী নয়। আর তার থেকেও বড় কথা, তার অন্নদা দিদিকে সে তো ভুলতে পারেনি। সেই অন্নদা দিদি যে ব্যভিচারিণীর তকমা মাথায় নিয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে, আর সেই ভারতবর্ষের পাশে যখন আজকে বার্মা মুলুকে নারী স্বাধীনতা সে প্রত্যক্ষ করছে, তখন ভালো তো তার লাগবেই। তা সেখানে আমরা দেখেছি যে নারীরা পুরুষদের সাথে সমানভাবে পায়ে পা মিলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সেখানে নারীরা কিন্তু পরপুরুষের সামনে এসে পড়লে হঠাৎ লজ্জা পায় না, হঠাৎ ঘোমটা টানে না বা সংকোচ করে দূরে সরে যায় না। যাই হোক, এরপরে আমরা দেখলাম শ্রীকান্ত অভয়া এবং রোহিণী দাদার জন্য একটা নির্দিষ্ট ঘর স্থির করে দিয়েছে এবং তার নিজের বাসস্থান সে করেছে তার একেবারে অন্য প্রান্তে দা ঠাকুরের হোটেলে। এই দা ঠাকুরের হোটেলও কিন্তু এই উপন্যাসের এই পর্বের একটা উল্লেখযোগ্য স্থান বা উল্লেখযোগ্য পটভূমি। কেন? কারণ দা ঠাকুরের হোটেলে শ্রীকান্ত যে বিশেষ বিষয়টা প্রত্যক্ষ করলো, সেটাও কিন্তু তৎকালীন সময়ে অভিনব এবং শ্রীকান্তর কাছে পরম প্রিয় বিষয় হয়ে উঠল। কারণ সেখানে গিয়ে শ্রীকান্ত দেখলো যে দা ঠাকুর তাকে একজন ব্রাহ্মণ সন্তান হিসাবে তার জন্য একটা নির্দিষ্ট ঘর দিয়েছে, তাকে সেখানেই খাবার দাবার ব্যবস্থা করে দিয়েছে। শ্রীকান্ত কোনো রকম কাজকর্ম পায়নি জেনেও কিন্তু তার এই ব্যবস্থা, এবং সেই দা ঠাকুর তাকে জানিয়েছে যে সে যখন কাজকর্ম পাবে তখন যেন তার সমস্ত দেনা শোধ করে দেয়। তা যাই হোক, এইখানে দা ঠাকুরের যে খাবার দাবারের হোটেল, সেখানে এক টেবিলে বহু মানুষ একসাথে খাবার খায়। শ্রীকান্ত দেখতে পেল যে সেখানে শুধুমাত্র যে উচ্চ শ্রেণীর উচ্চ বর্ণের মানুষ, কায়স্থ বা ওই ধরনের মানুষরা আছে তা কিন্তু নয়, সেখানে এক ডোমও তাদের সাথে এক জায়গায় বসে খাবার খায়। শুধু তাই নয়, সেই ডোমকে শ্রীকান্ত দেখলো যে এক কায়স্থ পুরুষের সাথে এক হুঁকায় তামাক পর্যন্ত পান করতে। এই দৃশ্য দেখে শ্রীকান্ত তো রীতিমতো অবাক হয়ে গেছে। সে যখন প্রশ্ন করেছে বিষয়টা নিয়ে, তখন জানতে পারলো ওই যে ডোম প্রজাতির মানুষটি, সে যখন প্রথম এখানে এসেছিল তখন নিজের পরিচয় গোপন করে এসেছিল, কিন্তু পরবর্তীকালে যখন জানাজানি হয়ে যায় তখন অন্যান্য মানুষগুলো কিন্তু তাকে আর কোনো রকমভাবে ওই বিষয়ে কোনো কথা বলেনি, কারণ সে লজ্জিত হবে। সেই ব্যক্তি যাতে লজ্জা না পায়, সংকুচিত না হয়, তার কারণে তারা তাকে
একইভাবে একই রকমভাবে তাদের সঙ্গী হিসাবে রেখে দিয়েছে। এই ঘটনা শ্রীকান্তকে সত্যি অবাক করে দিল। শ্রীকান্ত মনে মনে ভাবলো, ভারতবর্ষে যদি এরকম কাণ্ড হতো, ভারতবর্ষের বাংলা মুলুকে যদি এরকম একটা ঘটনা ঘটতো, তাহলে বোধহয় মার কাট লেগে যেত। উচ্চবর্ণের যে মানুষরা সেখানে জাতিভেদ বর্ণভেদের প্রথা স্থায়ী করেছে, সেখানে সেই মানুষদের মধ্যে দাঁড়িয়ে এই মানুষগুলো বোধহয় তাদের মনের এই উদারতার পরিচয়টা কখনোই দেখাতে সক্ষম হতো না। কিন্তু বার্মা মুলুকে যখন এই দৃশ্য শ্রীকান্ত দেখেছে, তখন সে মনে মনে খুব গর্বিত হয়েছে একজন বাঙালি হিসাবে। কারণ বাঙালির মনের যে উদারতা, যে ঔদার্য, তার পরিচয় তো মিলল এখানে। তা না হলে কি করে এক ডোমের সাথে এক হুকোতে তামাক টানা যায়? যাই হোক, এই দৃশ্য আমাদের এই পর্বের জন্য গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ এক বিষয়। এরপর আমরা দেখেছি যে শ্রীকান্ত অনেকদিন অভয়ের খোঁজ খবর নেয়নি, সেই জন্য অভয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। এইবার যখন শ্রীকান্ত রোহিণী এবং অভয়ের সংসারে এসে উপস্থিত হলো, সে তখন দেখলো এক অদ্ভুত দৃশ্য। শ্রীকান্ত দেখতে পেয়েছে রোহিণী এবং অভয়ের চোখে অনুরাগ। সেই অনুরাগ প্রচ্ছন্নভাবে ধরা পড়েছে শ্রীকান্তের চোখে, এবং শ্রীকান্ত লক্ষ্য করেছে তাদের মধ্যেকার মান অভিমান যেন স্বামী স্ত্রীর মতো এক মান অভিমান। এবং সেখানে রোহিণী একটা কাজের সন্ধানও করে নিয়েছে। শ্রীকান্ত কিন্তু বার্মা মুলুকে গিয়ে নিজের জন্য কোনো কাজ তখনও পর্যন্ত জোগাড় করে উঠতে পারেনি। এই বিষয়টা এটাই প্রমাণ করে অবিবাহিত শ্রীকান্ত নিজের জন্য না যতটা গরজ, তার থেকে রোহিণীর গরজটা বেশি। কারণ রোহিণী কিন্তু অভয়াকে ভালোবাসছে। রোহিণীর জন্য মানে রোহিণীর মনের ভেতর অভয়া যদি স্থান না করে নিত, তাহলে এই এত দূরে অভয়ের সাথে রোহিণী আসতো না। এবং শুধু যে আসতো না তা নয়, এখানে এসে রোহিণী একটা কাজের সন্ধান করেছে, অর্থ উপার্জন করছে, এবং অভয়াকে ভালো রাখার জন্য সে অবসর সময়ে আরও দুটো টিউশন করছে। শুধু এই দৃশ্যই শ্রীকান্ত দেখল না, সে যেমন অসুস্থ দুর্বল রোহিণীকে সংসারের জন্য প্রাণপাত করতে দেখছে, সেই সঙ্গে দেখছে অভয়ার চোখে রোহিণীর প্রতি কতটা ভালোবাসা এবং কতটা বিশেষ পরিচর্যার চোখ। সেখানে অভয়া রোহিণীর এই যে স্বাস্থ্য, তার মধ্যেও সে উপরই দুটো টিউশন করছে, সেই নিয়ে শঙ্কিত হয়েছে, সেই কথা শ্রীকান্তকে জানিয়েছে। তা যাই হোক, শ্রীকান্ত যখন বাড়ি ফিরে এলো, তখন কিন্তু তার মনের মধ্যে সারাক্ষণ রোহিণী এবং অভয়া। কারণ যে ভারতবর্ষ থেকে শ্রীকান্ত এসেছে, ভারতবর্ষের যে বাঙালি আনা দেখে এসেছে, সেখানে সতী নারীর বহুচিত্র সে প্রত্যক্ষ করেছে। এত অ্যাডভান্স, এত উন্নত রকমের মানসিকতার চরিত্র সে দেখেনি। তার কাছে নারী, ভারতবর্ষের বাঙালি নারী মানে সতী নারী, পতিব্রতা নারী। আর এই নারীতে সে একেবারে অদ্ভুত রকম একটা দৃশ্য দেখলো। সেই কারণে বিষয়টা সে কখনোই মেনে নিতে পারছে না মনের ভেতর থেকে। সে মনে মনে যেন রোহিণী এবং অভয়ের প্রতি একটু বিরক্তই হচ্ছে। তা যাই হোক, এরপর কিন্তু শ্রীকান্ত নিজের জন্য একটা কাজ জোগাড় করতে পেরেছে, এবং সে একটা সেগুন কাঠের ব্যবসা সেগুন কাঠের এক ব্যবসায়ী কোম্পানির কাছে চাকরি করছে। সাহেব কোম্পানির মালিক। সেখানে কাজ করতে করতে তার হাতে একটা দায়িত্ব এসে পড়েছে। এই দায়িত্ব আসার আগে একটা বিষয় তোমাদের উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে অভয়া যে কারণে এই বার্মা মুলুকে এসেছিল, সেই কাজটা সে করেছিল রেল কোম্পানিতে। সে তার স্বামীর খোঁজ করেছিল। রেল কোম্পানি থেকে একটা চিঠি দিয়ে অভয়কে জানানো হয়েছিল যে তার স্বামী একটা অসৎ কাজের জন্য সেই কোম্পানি থেকে বিতাড়িত হয়েছে, এবং সে এখন কোথায় আছে তা রেল কোম্পানি জানে না। তা যাই হোক, এরপরে আমরা দেখলাম শ্রীকান্ত যখন এখানে কাজ পেয়েছে, তার ভালো মাইনে, তার ভালো পদোন্নতি হয়েছে, এবং সাহেবের বিশেষ নেক নজরে আছে, এবং সাহেব তাকে একটা বিশেষ কাজের দায়িত্ব দিয়েছে। কি কাজ না, ওই যে কাঠের কোম্পানি, সেই কোম্পানিতে এক ব্যক্তি কাঠ চুরি করে ধরা পড়ে এবং সাসপেন্ড হয়ে আছে। তার রিপোর্ট তলব করতে হবে শ্রীকান্তকে। শ্রীকান্তর কাছে যখন সেই ব্যক্তির নাম ধামেলো, সে বুঝে নিল যে সেই ব্যক্তি হচ্ছে অভয়ার স্বামী। এবং শ্রীকান্তর বুঝতে কোথাও অসুবিধা হলো না যে রেল কোম্পানি থেকে তার কেন কাজটা গেছে। আসলে এই যে বলেছিলাম অসৎ কোনো কাজ, আসলে এটাই হচ্ছে ব্যাপার। যে ব্যক্তি চুরির দায়ে এই কোম্পানিতে ধরা পড়েছে, সে যে একেবারে বিনা কারণে রেল কোম্পানি থেকে তার কাজটা হারিয়েছে তা নিশ্চয়ই নয়। সেটা শ্রীকান্তর সাথে আমরাও বুঝতে পারি। তা যাই হোক, শ্রীকান্ত যখন সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলো, প্রথম দর্শনেই তার প্রতি একেবারে ঘৃণায় তার মন ভরে গেল। তার পোশাক, নোংরা পোশাক, তার কথাবার্তা, তার কথা বলার ভঙ্গি, তার মিথ্যা ভাষণ, সব কিছু, সমস্ত দিক থেকে শ্রীকান্ত ব্যক্তিকে একেবারে ঘৃণার চোখে দেখতে শুরু করলো। প্রথমে অভয়ের কথা সেই ব্যক্তি কিন্তু স্বীকার করেনি। সে বলেছে তার
ভারতবর্ষে যে স্ত্রী ছিল সে অত্যন্ত খারাপ, অসতী, সেই কারণে সে তাকে পরিত্যাগ করেছে। এখানে এসে এক বার্মা রমণীকে সে বিবাহ করেছে, তার সন্তানাদি আছে। কিন্তু যখন শ্রীকান্ত তাকে অভয়ার কথা জানায় এবং সে যে বার্মা মুলুকেই আছে এ কথা বলে, তখন বাধ্য হয়ে সে সমস্ত কিছু স্বীকার করে এবং শ্রীকান্তর হাতে পায়ে পড়ে তার কাজটা ফিরে পাওয়ার জন্য। শ্রীকান্ত তখন তাকে বলে যে সে যেন তার অভয়ের কাছ থেকে 2 লাইন লিখে আনে, তাহলে সে ভেবে দেখবে। এরপর সে ব্যক্তি লিখে এনেছে এবং শ্রীকান্ত তখন তার কাছে প্রশ্ন করেছে এবার সে অভয়ের কী ব্যবস্থা করবে। সেই প্রশ্নের উত্তরে সে শ্রীকান্তকে আশ্বস্ত করেছে এই বলে যে সে আপাতত স্থানীয় এক পোস্টমাস্টারের বাড়িতে তার গৃহিণীর সাথে অভয়ের থাকার ব্যবস্থা করে দেবে। এরপরে একটা বড় বাড়ির সন্ধান করে সেখানে তার বার্মার স্ত্রী, তার সন্তানাদি এবং অভয়াকে এক জায়গাতেই রাখার ব্যবস্থা করবে। এই বলে সেখান থেকে সে চলে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই শ্রীকান্তর কাছে সেই ব্যক্তি অর্থাৎ অভয়ের স্বামীর একটা চিঠি এলো। সেই চিঠিতে সে বিরাট করে অভয়ার অসতীত্বের তুলনা করেছে, মানে অসতীত্বের কথা বলেছে। সে জানাচ্ছে যে সে অনেক টাকা খরচা করে একটা বড় বাড়ি নিয়েছে, সেখানে তার বার্মার স্ত্রী পুত্রদের রেখেছে, কিন্তু অভয়া কিছুতেই সেই বাড়িতে থাকতে রাজি হয়নি বা আসতে রাজি হয়নি। এমনকি সেই চিঠিতে সেই ব্যক্তি ভারতবর্ষের নারীদের পতিব্রতার যে চিত্র, পুরাণ চিত্র, তার বহু নিদর্শন দিয়েছে। তার বহু নিদর্শন দিয়ে অভয়ার যে অসতীর চিত্র সেটাও তুলে ধরেছে। এমনকি শেষে সে এটাও লিখছে যে পোস্টমাস্টারের কাছ থেকে সে জানতে পেরেছে যে কোনো এক রোহিণীবাবু নাকি অভয়াকে চিঠি দিয়েছে এবং তাকে টাকা পর্যন্ত পাঠিয়েছে। এই শেষ ঘটনা কিন্তু একেবারে শ্রীকান্তকে বিরক্ত করে তুলল রোহিণী দাদার প্রতি। সে মনে মনে ভাবলো, কেন বাপু, অভয়া তো তার স্বামীর কাছে ফিরে গিয়েছিল, তুমি কেন আবার তাকে চিঠি লিখতে বসলে, কেনই বা তাকে টাকা পাঠালে? সে মনে মনে ভাবলো আজই যেতে হবে রোহিণীর কাছে, তাকে বেশ কিছু শাসন করে দিয়ে আসবো। কিন্তু এবার যখন রোহিণীর কাছে শ্রীকান্ত গেল, সেখানে গিয়ে কিন্তু শাসনদুরস্ত সে রোহিণীর দিকে তাকাতেই পাচ্ছে না। তার ঘরে বাতি জ্বলছে না, সন্ধ্যের সময় অন্ধকার, রোহিণীর মধ্যে যেন সেই রোহিণী দাদা, সেই উচ্ছল, সেই আনন্দ কোনো কিছুই নেই। সে যেন ভেঙে পড়েছে, আরও বেশি কাহিল, আরও বেশি অসুস্থ লাগছে রোহিণীকে। রোহিণী শ্রীকান্তকে জানিয়েছে তার স্ত্রীহীন এই যে ঘর, সেই ঘরে আর ভালো লাগছে না তার। সে জানিয়েছে তার 2টো টিউশন সে ছেড়ে দিয়েছে এবং যে কাজটা সে করছে সেই কাজটাও তার আর শরীর দিচ্ছে না, সে আর করতে পারছে না। শ্রীকান্ত অনুভব করেছে যে একজন নারী যে সুন্দর করে তুলতে পারে সংসারকে, সেই অভয়ের অভাবে কত বেশি স্ত্রীহীন হয়ে পড়তে পারে তা একেবারে নিজের চোখে দেখে এসেছে এবং রোহিণীর প্রতি তার দয়া হয়েছে। সে রোহিণীকে বলেছে তুমি আর কেন এই ঘরে বাস করবে, এখন আমার সাথেই চলো, আমার সাথে থাকবে। রোহিণী তাতে রাজি হয়নি। তা যাই হোক, এরপরে আমরা দেখেছি শ্রীকান্ত ফিরে আসে এবং এরপরে এই উপন্যাসে বেশ কিছু ঘটনার কথা ঔপন্যাসিক আমাদের জানিয়েছেন যে ভারতবর্ষের বহু বাঙালি ছেলে এই বার্মা মুলুকে এসে বহু বার্মার মেয়েকে বিবাহ করেছে, কেউ বা বিবাহ না করে সেই বার্মা রমণীদের সাথে থেকেছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে কথাশিল্পী বলছেন যে বার্মার নারীরা, প্রত্যেক নারী ঘর এবং বাইরে 2 কাজ কিন্তু সমানভাবে একাগ্রতার সাথে করে এবং 2টো কাজেই সমান পারদর্শী। এবং যেহেতু এখানকার নারীদের বাইরের কাজ করতে হয়, রোজগার করতে হয়, উপার্জন করতে হয়, সেই কারণে তাদের লেখাপড়া করাটা বাধ্যতামূলক। ভারতবর্ষের নারীরা সেদিক থেকে অনেক পিছিয়ে। ভারতবর্ষের নারীরা তখনও পর্যন্ত কিন্তু সেভাবে লেখাপড়া শেখে না, কিন্তু বার্মা মুলুকে নারীরা বিশেষভাবে শিক্ষিত। আর অদ্ভুত আর এক দৃশ্য এখানে প্রত্যক্ষ করেছেন শ্রীকান্ত, যেটা কথাশিল্পীর হাতে উঠে এসেছে। তিনি বলছেন যে বার্মার ছেলেদের বরঞ্চ লেখাপড়া না করলেও চলে, তারা বিবাহ করার পর সেই স্ত্রীর মানে পয়সায় আয়েশ করে, বাবুয়ানা করে এবং সেই স্ত্রীর অন্ন ধ্বংস করে অনায়াসে জীবন অতিবাহিত করে। আর সবথেকে অদ্ভুত কথা এটা যে সেই দৃশ্য সেখানে নিন্দিত নয়, সেটাই সেখানে স্বাভাবিক। বার্মা মুলুকে এমন দৃশ্যই কিন্তু বিভিন্ন পরিবারে চলে আসছে। আর ভারতবর্ষের বহু বাঙালি এই নারীদের বিবাহ করে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছে, কেউ বা না বিবাহ করেও কাটাচ্ছে। এই প্রসঙ্গে এক পরিবারের চিত্র তুলে ধরেছেন কথাশিল্পী। চট্টগ্রাম থেকে আসা এক বাঙালি ছেলে এক বার্মার স্ত্রীলোকের সাথে এইভাবে বেশ কয়েক বছর কাটানোর পর সেই চট্টগ্রাম থেকে তার দাদার সাথে সে আবার ফিরে যায় নতুন সংসার, নতুন জীবন করে ভারতবর্ষের সুখী জীবন কাটাবে বলে। অদ্ভুত এক দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে।
সেই ব্যক্তি যখন তার দাদার সাথে ভারতবর্ষে ফিরে যাচ্ছে, তার বার্মার স্ত্রীকে কিন্তু সে মিথ্যে ছলনায় ভুলিয়ে চলে যাচ্ছে। সে বলেছে সে আবার ফিরে আসবে। শুধুমাত্র এতেই কিন্তু ক্ষান্ত হয়নি, সেই স্ত্রীকে জাহাজঘাটে জড়িয়ে ধরে সে বাংলা ভাষায় সত্যি কথাগুলো বারবার বলে কান্নার অভিনয় করছে। এবং তার এই দৃশ্য দেখে বহু বাঙালি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, কারণ তারা বুঝতে পারছে। আর এই ঘৃণ্য জঘন্য একটা প্রতারণার দৃশ্য শ্রীকান্তকে ভীষণভাবে দুঃখ দিয়েছে, ব্যথিত করে তুলেছে। সেই ব্যথিত চিত্তে শ্রীকান্ত সেদিন চলে গেছে ঘুরতে ঘুরতে আবার রোহিণী দাদার বাড়ি। রোহিণী দাদার বাড়ি গিয়ে কিন্তু এবার সে আরও অবাক হলো। সেখানে দেখলো অভয়া ফিরে এসেছে। অভয়া তার স্বামীর গৃহ ত্যাগ করেছে। আর এই স্থানে এসে আমরা দেখব শ্রীকান্তর সাথে অভয়ার এক দীর্ঘ কথোপকথন। বলা যায় একটা তর্কাতর্কির মতো বিষয় চলছে, যেখানে অভয়া তার নিজের দর্পের সাথে নিজের যে কাজ, নিজের যে স্বাধীনতা, সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। কিন্তু শ্রীকান্ত মনের ভেতর থেকে বিষয়টাকে সম্পূর্ণভাবে মেনে নিতে না পারলেও অভয়ার কথাগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে লঙ্ঘনও করতে পারেনি। আমরা দেখেছি এই স্থানে এসে শ্রীকান্ত অভয়াকে তার রাজলক্ষ্মীর কথা, তার অন্নদা দিদির কথা, সমস্ত কথা বলেছে। ভারতবর্ষের সতী নারীদের কথা সে বলতে চেষ্টা করেছে। অভয়া তখন তার যুক্তি দিয়ে শ্রীকান্তকে বুঝিয়েছে যে এই যে অন্নদা দিদি, এই যে রাজলক্ষ্মী, তারা প্রত্যেকেই তাদের সম্বল করেছে তাদের এই দুঃখ যন্ত্রণাকে। কিন্তু শ্রীকান্ত কি তাকে একথাই বলছে যে সেই স্বামীর ঘরে, যে স্বামীর ঘরে সে দিন রাত মাতাল স্বামীর কাছে মার খেয়েছে, যার চিহ্ন পর্যন্ত সে শ্রীকান্তকে দেখিয়েছে, সেই মাতাল স্বামীর কাছে যে কোনো রকম ভালোবাসা তো দূরস্থ, শুধুমাত্র অপমান পেয়েছে, সেই অপমান, দুঃখ, যন্ত্রণা, সেই সমস্ত সম্বল করে সেগুলোকেই মূলধন করে সেই স্বামীর গৃহে পড়ে থাকবে, এটাই কি শ্রীকান্ত বলছে? শ্রীকান্ত কিন্তু তাকে হ্যাঁ বা না কিছু বলতে পারেনি। শ্রীকান্ত চুপ করে থেকেছে। অভয়া জানিয়েছে যে স্বামীর ঘরে ভালোবাসা নেই, সেই স্বামীর ঘরে মিথ্যে ভালোবাসার আশায় পড়ে থেকে সে তার সতীত্বের নাটক করার চেয়ে সে মনে করেছে ভালোবাসার আশ্রয়ে ফিরে আসাটা বেশি সম্মানজনক। তাই সে তার রোহিণী দাদার কাছে ফিরে এসেছে। আর এই সমস্ত কথার মধ্যে তার যে স্বাধীন চেতা মন, যে প্রগতিশীল নারীর চিত্র আমরা দেখতে পেলাম, সেই সময়ে দাঁড়িয়ে সেই চিত্র কিন্তু বিরল। এবং সেই কারণেই অভয়া চরিত্র এখানে এক অদ্ভুত মহান চরিত্র হয়ে ধরা দিয়েছে। আর এই চরিত্র তৎকালীন নারী জাতির কাছে এক নবজাগরণের সূচনা করে। তা যাই হোক, এরপরে আমরা দেখেছি অভয়ের মধ্যে একটা মাতৃত্বের আকাঙ্ক্ষাও প্রত্যক্ষ করেছে শ্রীকান্ত। অভয় বলছে সে তার যে সন্তানদের জন্ম দেবে সে নিশ্চিতভাবে বলতে পারে তার সন্তানরা কোনো দিন তার গর্ভধারণের জন্য সংকুচিত হবে না, মাথা নিচু করবে না, অপমানিত বোধ করবে না। এবং সে আরও বলেছে তার সন্তানদের মধ্যে কোনো এক সন্তানও যদি সুশিক্ষিত হতে পারে, ভালো মানুষ হতে পারে, তাহলে সেই দিন অভয়ার জীবন সার্থক হবে। এ কথাও কিন্তু শ্রীকান্তকে অভয়া বলেছে। তা যাই হোক, এরপরে শ্রীকান্ত ওইখান থেকে অভয়ার বাড়ি থেকে চলে এসেছে এবং এসে আমরা দেখেছি বার্মায় প্লেগ ছড়িয়ে পড়েছে। বার্মার ভারতবর্ষের বহু মানুষ যারা বার্মায় এসে বাস করছিল তারা আবার ভারতবর্ষে ফিরে যাচ্ছে। সেই অবস্থায় কোনো এক পরিচিত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে বা তার প্লেগে তাকে সেবা দিতে গিয়ে শ্রীকান্ত প্লেগের মধ্যে পড়েছে। কোনো রকমে সে অভয়ার কাছেই এসেছে এবং অভয়াকে আমরা আবার কিন্তু সেই বাঙালি নারীর প্রতিমূর্তি হয়ে উঠতে দেখলাম। আমরা দেখলাম এবার সেই শ্রীকান্তকে সে আর আপনি আজ্ঞে না করে শ্রীকান্ত দাদা বলে সম্বোধন করেছে। শ্রীকান্ত একসময় হয়ে উঠল অভয়ার শ্রীকান্ত দাদা এবং সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে সে একেবারে শ্রীকান্তকে ভালো করে তুলেছে। আর তখনই আমরা দেখলাম রাজলক্ষ্মী কলকাতা থেকে একটা চিঠি পাঠিয়েছে, শ্রীকান্তকে আসতেই হবে, কারণ বঙ্কুর বিয়ে। শ্রীকান্ত রাজলক্ষ্মীর সেই ডাক উপেক্ষা করতে পারেনি। সেখান থেকে সে আবার যাত্রা করেছে কলকাতা অভিমুখে। কলকাতায় এসে সে রাজলক্ষ্মীর বাড়িতে, নতুন বাড়িতে এসেছে বউবাজারে, এবং সেখানে শ্রীকান্ত দেখেছে রাজলক্ষ্মী তার জন্য একটা নির্দিষ্ট ঘর তৈরি করেছে। সেখানে তার প্রিয় বইপত্র, তার প্রিয় ছবি, সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে তার শ্রীকান্তর ঘরকে। এইখানে যেন আমরা রাজলক্ষ্মীকে এক হিন্দু নারী যে স্বামীর সংসারে নিজেকে সুখী করতে চায় সেরকম একটা রমণী হয়ে উঠতে দেখলাম। আর
রাজলক্ষ্মীকে আরও কিছুটা এগিয়ে যেতে দেখলাম আমরা এই স্থানে এসে। এক্ষেত্রে আর একটা কথাও বলে রাখা দরকার, অভয়ের বাড়ি থেকে যখন শ্রীকান্ত ফিরে এসেছিল সেই রাত্রে রাজলক্ষ্মীকে চিঠি লিখেছিল সে, সমস্ত কথা, অভয়ার কথা, অভয়া রোহিণী সবার কথা জানিয়ে রাজলক্ষ্মীকে একটা চিঠি লিখেছিল, এবং রাজলক্ষ্মী কিন্তু শ্রীকান্তকে একটা চিঠি দেয় এবং সে জানায় যে অভয়াকে যেন সে শতকোটি প্রণাম জানায়, অভয়া তার কাছে সত্যিই প্রণাম্য। তা যাই হোক, এরপরে যখন রাজলক্ষ্মীর এই বউবাজারের বাড়িতে শ্রীকান্ত এলো, তখন আমরা দেখলাম রাজলক্ষ্মীর মধ্যে কোনো সংকোচ আগে যেমন ছিল না, এবারে যেন বঙ্কুর সামনেও সে আর সংকুচিত নয়, লজ্জিত নয়। সে এবার শ্রীকান্তকে বলেছে বঙ্কুর বিবাহ আরও কিছুদিন দেরি আছে, কাজেই আমরা বরং কাশী থেকে ঘুরে আসি। সে চাইছে কাশীতে তার গুরুদেবকে একবার শ্রীকান্তকে দেখিয়ে আনতে। তা শ্রীকান্ত রাজি হয়েছে। আমরা দেখেছি শ্রীকান্ত আর রাজলক্ষ্মী সেই কাশীর উদ্দেশ্যে রওনা হয়েছে। পথের মধ্যে আমরা রাজলক্ষ্মীর এক রূপ দেখতে পেয়েছি, এক অচেনা ভদ্রলোকের দুঃখে, মানে তার সন্তান, এক কন্যার সন্তানের জন্য দুঃখে রাজলক্ষ্মী অঝরে কেঁদেছে, সেই কন্যা সন্তানের জন্য এক দামি শাড়ি উপহার দিয়েছে। আর শ্রীকান্ত এই স্থানে বলছে যে এই যে মাতৃত্ব বোধ, এটা যেন বাঙালি মনের এক চিরাচরিত প্রথা। সে দেখেছে অভয়ের মধ্যেও মাতৃত্বের আকাঙ্ক্ষা, আর সেই কারণেই বোধহয় রাজলক্ষ্মীর মধ্যেও এই মাতৃসত্তা জেগে উঠেছে। তাই সে মাতৃত্বের আকাঙ্ক্ষা অনুভব করেছে সেই রাজলক্ষ্মীও। তাই বোধহয় সতীনের ছেলে বঙ্কুর প্রতি তার এত প্রবল স্নেহ। এক্ষেত্রে বলে রাখি যে দ্বিতীয় পর্বে এসে আমরা রাজলক্ষ্মীর পরিচয়টা কিন্তু আরও প্রবলভাবে পেলাম। প্রথম পর্বে রাজলক্ষ্মীর যে পরিচয় পেয়েছিলাম সেটা অনেকটা প্রচ্ছন্ন। এই দ্বিতীয় পর্বে এসে আরও পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম যে রাজলক্ষ্মী এবং সুরলক্ষ্মী, ওই যে শ্রীকান্তর গ্রামে থাকতো দুই কন্যা, দুই বোন, তাদের মা তাদের বিবাহ দিয়েছিল যে কুলীন ব্রাহ্মণের সাথে। সেই ব্রাহ্মণ একই সাথে কিন্তু দুই বোনকে বিবাহ করেছিল এবং শেষ পর্যন্ত রাজলক্ষ্মীকে ত্যাগ করে সুরলক্ষ্মীকে গ্রহণ করে। সুরলক্ষ্মীর সন্তানরা হয় এবং সেই সন্তান জন্ম দেওয়ার পর সুরলক্ষ্মী মারা যায়, এবং সুরলক্ষ্মী মারা যাওয়ার পর রাজলক্ষ্মী তার সন্তানদের প্রতিপালন করতে থাকে। এবং এই ঘটনার মধ্যে দিয়ে, রাজলক্ষ্মীর কথাবার্তার মধ্যে দিয়ে আর একটা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। রাজলক্ষ্মীর এই যে বাইজি বৃত্তি, যে তার যে পেশা, সেই পেশাটায় সম্ভবত রাজলক্ষ্মীর মাই তাকে এনে দিয়েছিল কাশীর দরবারে। এটা রাজলক্ষ্মীর কথা থেকে, রাজলক্ষ্মীর যে মায়ের প্রতি যে একটা ঘৃণ্য মনোভাব, সেটা থেকেই কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে। যাই হোক, এরপর আমরা দেখেছি রাজলক্ষ্মী এবং শ্রীকান্ত রাজলক্ষ্মীর কাশীর বাড়িতে এসে উঠেছে। এখানে আমরা দেখলাম রাজলক্ষ্মী প্রতিনিয়ত দুঃখ করেছে যে সে তার জীবনটা সুখের হচ্ছে না, এবং তার কারণে সে কাউকে দোষারোপ করেনি। কিন্তু শ্রীকান্ত যখন তাকে জিজ্ঞেস করছে তুমি কি চাও, কি মনে হচ্ছে তোমার, রাজলক্ষ্মী জানিয়েছে সে যদি নিঃস্ব অসহায় হয়ে পড়তো, তার সমস্ত সম্পত্তি, ধন ঐশ্বর্য সে যদি দান করে দিতে পারত, সে নিঃস্ব হয়ে যেতে পারতো, তাহলে বোধহয় সে সুখী হতো। এবং তখন শ্রীকান্ত তার হাত ধরে বলেছে তুমি কি চাও, কিভাবে তোমাকে সুখী করতে পারি, তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো, কেবলমাত্র সম্ভ্রমটুকু দিতে পারবো না। কিন্তু এই যে সম্ভ্রম না দেওয়ার কথা, এতে খুব আঘাত পেয়েছে রাজলক্ষ্মী। তার মনে হয়েছে সম্ভ্রমে তো পুরুষের সব। সে শ্রীকান্তকে বলেছে তোমাকে কে বলেছে সম্ভ্রম দিতে, কেই বা বলেছে আমার জন্য সব কিছু ত্যাগ করতে, আমি কিছুই চাই না। এরপরে আমরা দেখেছি শ্রীকান্ত রাজলক্ষ্মীকে বলেছে যে সে পশ্চিমে কিছুদিনের জন্য ঘুরে আসতে চায়। রাজলক্ষ্মী তার সাথে সঙ্গী হয়ে পশ্চিমে বেড়াতে যেতে চেয়েছে, কিন্তু শ্রীকান্ত সংকোচ করেছে। শ্রীকান্ত মনে মনে ভেবেছে সেখানে তার আত্মীয়র বাড়িতে সে উঠবে, সেখানে তার কিছু পরিচিত মানুষ আছে, সেই যে সমাজ সংস্কার, সেই সব কিছুর ঊর্ধ্বে উঠে রাজলক্ষ্মীকে নিয়ে সে পশ্চিমে বেড়াতে যেতে সংকোচ করেছে। আর তার এই মনের ভাব যখন রাজলক্ষ্মী প্রত্যক্ষ করেছে, রাজলক্ষ্মীর মনের অভিমান আরও বেশি প্রকট হয়ে দেখা দিয়েছে। এরপরেই আমরা দেখেছি যে শ্রীকান্ত যখন ঘুমিয়ে আছে, তখন রাজলক্ষ্মী তার আবার পিয়ারিবাই, মানে সেই পিয়ারিবাই হয়ে উঠেছে। এবং শ্রীকান্ত যখন ঘুম থেকে উঠে বিকেলবেলা খোঁজ করছে রাজলক্ষ্মী কোথাও খুঁজে পাচ্ছে না, রতন জানিয়েছে যে রাজলক্ষ্মী ভালো পোশাক আশাক করে কোনো একটা গাড়ি করে কোথাও চলে গেছে। রাত 10টা বেজে গেছে, রাজলক্ষ্মী ফেরেনি। শ্রীকান্ত সেই অভিমানী সত্তা আবার জেগে উঠেছে। এরপর যখন রাজলক্ষ্মী তার আলো ঝলমলে পোশাক পরে কোনো এক বড় গাড়ি থেকে নামছে, তখন কিন্তু শ্রীকান্তর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠেছে। শ্রীকান্ত কিন্তু রাজলক্ষ্মীকে কখনো দোষারোপ করেনি,
তার নিজের জীবন, তার ব্যক্তি সত্তা, ব্যক্তি স্বাধীনতা, সেখানে শ্রীকান্ত কে বলবার? শ্রীকান্ত কিন্তু নিজেকে আবার সরিয়ে নিতে চেয়েছে রাজলক্ষ্মীর থেকে। রাজলক্ষ্মীকে সে জানিয়েছে সে আজই একটা ট্রেনে পশ্চিমের উদ্দেশ্যে রওনা হচ্ছে, আর বোধহয় দেখা হবে না। রাজলক্ষ্মী যখন কান্নাকাটি করেছে শ্রীকান্তর কাছে, সে নিজের ভুল স্বীকার করেছে। শ্রীকান্ত তাকে বলেছে একটা চরম সত্যি তাকে জানাতে চায়, সে কি সহ্য করতে পারবে? রাজলক্ষ্মী যখন জানতে চেয়েছে, শ্রীকান্ত বলেছে তুমি আমাকে সত্যি ভালোবাসো, তোমার ভালোবাসার মধ্যে কোনো রকম মিথ্যে নেই, তোমার শ্রদ্ধার মধ্যে কোনো রকম মিথ্যে নেই, তুমি আমাকে ভালোবাসো, আমাকে শ্রদ্ধা করো, সবটা সত্যি। কিন্তু এর মধ্যে আর একটা সত্যিও আছে, তুমি তোমার যে জীবিকা তার প্রতি যে মোহ, এই যে বিরাট অর্থের একটা পাহাড় তুমি তৈরি করেছো, তার প্রতি যে মোহ, সেই মোহ কোনোদিন তুমি কাটিয়ে উঠতে পারবে না। এই কথাগুলো শ্রীকান্ত যে রাজলক্ষ্মীকে বলেছে সেটা কিন্তু অভিমান থেকে বলেছে, দুঃখ থেকে বলেছে। আর রাজলক্ষ্মী তাকে প্রশ্ন করেছে, তার মানে তুমি বলছো আমি আবার এই কাজ করব? শ্রীকান্ত কোনো কথা উত্তর দেয়নি। শ্রীকান্ত শুধুমাত্র তার যে সিদ্ধান্ত সেখানে অনড় থেকেছে, অটল থেকেছে। সেই রাত্রে শ্রীকান্ত বেরিয়ে গেছে স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে সেই ট্রেনটা কিন্তু সে পায়নি। সেখানে কলকাতার একটা মাত্র ট্রেন বাকি ছিল। আবার রাত্রে সেই ট্রেনে সে উঠে বসেছে এবং তার বাড়িতে ফিরে এসেছে। এখানে আমরা দেখি তার বাড়িতে আর এক ভিন্ন চিত্র। শ্রীকান্ত তার বাড়িতে ফিরে এসে দেখলো সেই শূন্য বাড়ি কিন্তু আর শূন্য নেই। তার বাড়িতে আর কোনো অভিভাবক বেঁচে নেই, তার মা মারা গেছে, বাবা মারা গেছে, শ্রীকান্তও নেই। আর সেই সুযোগে তার যত আত্মীয় ছিল কি অনাত্মীয় ছিল, সবাই আজ আত্মীয়ের পরিচয়ে সেই বাড়ি দখল করে বসেছে। শ্রীকান্ত সেখানে তার একটু জ্বর হয়েছিল, সে আর দাঁড়াতে পারছিল না। সে তাকে সকল আত্মীয়কে বলে যে তার মায়ের ঘরটা খুলে দিতে, কিন্তু মায়ের ঘরে যে আত্মীয় তার স্বামী সন্তান নিয়ে বাস করছে তার মধ্যে বেশ সংকোচ দেখা দেয়। তখন শ্রীকান্ত সিঁড়ির ঘরটা আশ্রয় করে। সিঁড়ির ঘরে প্রচুর জিনিসপত্র, সেই জিনিসপত্র সরিয়ে দেওয়ার মতো আত্মীয় খুঁজে পাওয়া যায় না। তখন সেখানেই পাশে একটা ব্যবস্থা শ্রীকান্তকে করে দেওয়া হয়। শ্রীকান্ত সেখানে শরীর এড়িয়ে যায়। এরপর শ্রীকান্ত কিন্তু ঘোরতর অসুস্থ হয়ে পড়ে। তার গ্রামের ডাক্তারবাবু তাকে দেখতে আসে এবং ডাক্তারের ওষুধের যে ফি সেটা যখন সে দিতে যাবে তখন দেখলো সেই যে মানি ব্যাগ, তার যে টাকার ব্যাগ, সেটাও ভালোবেসে হয়তো কোনো আত্মীয় আপন করে নিয়েছে, কারণ সেটা যথাস্থানে নেই। তখন সে ডাক্তারবাবুকে কি বলবে, সে ডাক্তারবাবুকে পরে তার টাকা মিটিয়ে দেবে এই প্রতিশ্রুতি দিল। দিয়ে সে ভাবছে যে কিভাবে সে বার্মায় ফিরে যাবে, কিভাবে সে এখানে তার টাকার জোগাড় করবে। তার কিন্তু আবার মনে পড়লো রাজলক্ষ্মীকে। এই যে বারে বারে যে কোনো দুঃখের সময় রাজলক্ষ্মীকে মনে পড়া, এই মনে পড়াই কিন্তু প্রমাণ করছে শ্রীকান্তর মনের মধ্যে রাজলক্ষ্মী কতটা। শ্রীকান্ত যখন রাজলক্ষ্মীর থেকে দূরে সরে যাচ্ছে তখন তার মনের অভিমান কিন্তু তাকে দূরে সরাচ্ছে। আমরা এটা বারে বারে দেখেছি, যাকে ভালোবাসা যায় তার বিরূপ পরিস্থিতি, তার বিরূপ মানে যে রূপটা আমরা দেখতে চাই না, সেই রূপটা কিন্তু কখনো আমরা মনের ভেতর সহ্যও করতে পারি না। তাই বোধহয় বারবার শ্রীকান্ত অভিমানী হয়ে উঠেছে, কিন্তু বারবার আবার রাজলক্ষ্মীর কাছে ফিরে গেছে। তা যাই হোক, এরপর রাজলক্ষ্মীকে সে একটা চিঠি লিখেছে। চিঠিতে জানিয়েছে তার অসুস্থতার কথা এবং সে জানিয়েছে কিছু টাকার প্রয়োজন, সে যেন পাঠিয়ে দেয়। এই রূপে পাটনা এবং কলকাতা দুই জায়গাতেই দুটো চিঠি লেখে। পরদিন অপেক্ষা করেছে শ্রীকান্ত, সারাদিন গড়িয়ে গেছে, কোনো রকম কোনো টাকা পয়সা কিন্তু আসেনি। শ্রীকান্ত মনে মনে ভেবে নিয়েছে এবার বোধহয় আর নয়। কিন্তু পরদিন তার বাড়ির সামনে এক গাড়ি এসে থামলো। বা গাড়ি থেকে প্রথমে নেমেছে রতন, এরপরে দেখা গেছে গাড়িতে একেবারে রাজলক্ষ্মী তার বাড়িতে উপস্থিত। শ্রীকান্ত অবাক হয়ে গেছেন, তার নিজের গ্রামে রাজলক্ষ্মী কি করে আবার ফিরে এলো, সেই গ্রামে রাজলক্ষ্মী নিজের মুখ কিভাবে দেখাবে। রাজলক্ষ্মীর কিন্তু কোনো রকম বাধা নেই। রাজলক্ষ্মী একেবারে স্বাভাবিকভাবে শ্রীকান্ত সামনে এসে উপস্থিত হয়েছে। বলেছে কিভাবে আসতাম, তোমার এত অসুস্থতার খবর যখন আমি পেয়েছি আমি টাকা পাঠিয়ে কি করে নিশ্চিন্ত থাকতাম। শ্রীকান্তকে রাজলক্ষ্মী এবার জানালো সে এখন নিঃস্ব। সে জানিয়েছে যে সে তার সমস্ত সেই কাশির বাড়ি এবং বউবাজারের দুটো বাড়ি সে বঙ্কুর নামে লিখে দিয়েছে। সে বঙ্কুর নামে বউবাজারের বাড়ি লিখে দিয়েছে এবং পাটনার বাড়িটা লিখে দিয়েছে, আর কাশির বাড়িটা তার গুরুদেবকে দান করেছে। এবং সম্পত্তি যে অর্থ সেগুলোও সে দান করে দিয়েছে, নিজের জন্য কিছু প্রয়োজনীয় অর্থ ছাড়া। তা যাই হোক, এই সমস্ত কথা সচ্ছলভাবে রাজলক্ষ্মী কিন্তু শ্রীকান্তকে বলছে। এই স্থানে রাজলক্ষ্মীর মনের আনন্দটা আমাদের কোথাও অনুভব করতে কোথাও বাধা থাকে না। এখানে আমরা বুঝতে পারছি যে পথ অভয়া দেখিয়েছে সেই পথ অভয়া দেখেই কিন্তু রাজলক্ষ্মী অবলম্বন করেছে। অভয়াই কিন্তু রাজলক্ষ্মীকে সমাজ সংস্কার তুচ্ছ করে নিজের মনের কথাকে, নিজের মনের ইচ্ছাকে প্রশ্রয় দিতে
সাহায্য করেছে। যাই হোক, এরপরে আমরা দেখেছি শ্রীকান্ত শুধুমাত্র রাজলক্ষ্মী নয়, নিজের জন্য এবার শঙ্কিত হয়ে উঠেছে যে এত আত্মীয় স্বজন, এত পরিবার মানে প্রতিবেশী, তাদের সামনেই বা কী করে মুখ দেখাবে সে। এইসব ভাবনার মধ্যে যখন শ্রীকান্ত ডুবে যাচ্ছে এবং সেই সময় আমরা দেখি কোনো তার আত্মীয় সম্পর্কে ঠাকুরদা এবং ডাক্তার ঘরে প্রবেশ করেছে এবং তাদের দেখে এই রাজলক্ষ্মী একটু সংকুচিত হয়ে গেছে এবং দুটো মানুষই রাজলক্ষ্মীকে দেখেই বলেছে কেমন যেন চেনা চেনা লাগছে। আসলে চেনা তো লাগবেই, সেই গ্রামেরই মেয়ে তো রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, সুরলক্ষ্মী সবার কথাই তো গ্রামবাসী জানতো, কিন্তু তার মা এসে গ্রামে মিথ্যে রটিয়েছিল রাজলক্ষ্মী সুরলক্ষ্মী দুজনেই মারা গেছে। সে কথা মিথ্যে, সেটা আমরা পরবর্তীকালে জেনেছি। এবং পিয়ারি বাইয়ের রূপের কথা, পিয়ারি বাই হয়ে ওঠার কথা গ্রামবাসীর কেউ যে জানে না তাও তো শ্রীকান্ত জানে না, হয়তো বা কেউ জানে। যাই হোক, শ্রীকান্তর সাথে সাথে রাজলক্ষ্মীর মনের মধ্যে তখন শঙ্কা এবং লজ্জা দেখা দেয়। রাজলক্ষ্মী একেবারে চোখ নামিয়ে চুপ করে বসে আছে। হঠাৎ শ্রীকান্ত সেদিকে দৃষ্টি পড়ে। শ্রীকান্তর মনের মধ্যে সেই পুরুষটা জেগে ওঠে যে পুরুষ কখনো কোনো মানুষের দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারেনি। আজও কিন্তু রাজলক্ষ্মী সেই দুঃখ যন্ত্রণা সে সহ্য করতে পারল না। সে বুঝতে পারছে রাজলক্ষ্মী আজ দুঃখে নয়, শুধুমাত্র দুঃখে নয়, লজ্জায় সংকুচিত। রাজলক্ষ্মীর সেই লজ্জার ভার, সেই লজ্জার দায় কিন্তু কখনোই শ্রীকান্ত এড়াতে পারল না। শ্রীকান্তর মনে হলো আজ সব কিছু তো আমারই জন্য, আমার জন্যই তো রাজলক্ষ্মী এখানে এসেছে। সঙ্গে সঙ্গে সে বলল রাজলক্ষ্মীর উদ্দেশ্যে যে কি আছে, তোমার অসুস্থ স্বামীর খবর পেয়ে সেই স্বামীর সেবা করতে এসেছো, এর মধ্যে লজ্জার তো কিছু নেই, প্রণাম করো ঠাকুরদা এবং ডাক্তারবাবুকে। রাজলক্ষ্মী একবার মাত্র শ্রীকান্তর দিকে ফিরে চেয়েছে এবং তারপর প্রণাম করেছে। এখানেই শ্রীকান্ত উপন্যাসের শেষ হয়েছে। আমরা এই উপন্যাসের যে বিষয়, মূল বিষয় দেখতে পাচ্ছি, সেই প্রগতিশীল নারী অভয়া কিন্তু শুধুমাত্র রাজলক্ষ্মীর জীবনের পরিবর্তন ঘটায়নি, শ্রীকান্তর মনেরও পরিবর্তন ঘটিয়েছে। তা না হলে শ্রীকান্ত কিন্তু কখনোই তার ইচ্ছাকে এইভাবে প্রশ্রয় দিয়ে সেই মুহূর্তে রাজলক্ষ্মীর লজ্জা থেকে রাজলক্ষ্মীকে বাঁচাতে পারতো না। যাই হোক, এখানেই শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় পর্ব শেষ হলো। এরপর কি হলো শ্রীকান্ত রাজলক্ষ্মীর জীবনে তা জানতে গেলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। অবশ্যই ফিরে আসবো শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।